এবং মোদি অমিত শাহ পালানো ছাড়া আর হয়তো কোনো উপায় থাকবে না। এখন প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টার অমিত শাহ পার্লামেন্টে যেতে ভয় পাচ্ছে, রাজ্যসভায় যেতে ভয় পাচ্ছে। অতএব এরা ব্যাকফুটে বিজেপির বড় নেতা। অতএব এই সরকার ভিতর থেকে ভেঙে পড়ে যাবে এবং হয় ইন্টারিম গভর্নমেন্ট হবে, আর নাহলে বাকি বিরোধী জোটরা সবাই একটা হয়। যদি একটা বড় অংশ বিজেপিতে জয়েন করে তাহলে হয়তো পরিবর্তিত নতুন সরকার এসে যাবে। মাত্র 2 বছর নির্বাচন হয়েছে, সম্ভাবনা আছে নতুন সরকার এসে যাবে, বিজেপি ভিতর থেকে ভেঙে চুরমার হয়ে যাবে। আর আপনি কিনা ক্ষমা করে দিচ্ছেন, এইসব জিনিস মানুষ আর নেবে না। আপনি একটা এখন উপহাসের পাত্র হয়েছেন, ছোট ছোট বাচ্চারা আপনাকে নিয়ে কমেডি করছে। আপনিও কি চান যে ইভিএম এ ভোট যাতে না হয়? প্রথম এজেন্ডা হওয়া উচিত ইভিএম হটাও দেশ বাঁচাও। কারণ যারা এই ইভিএম তৈরি করেছে উন্নত দেশগুলো, তাদের দেশে ইভিএমে ভোট হয় না। এবং আমরা ভারতবর্ষে দেখেছি যখনই ব্যালেটে ভোট হয় তখন বিজেপি একেবারে ধরাশায়ী হয়ে যায়। মানে ধরুন যদি 200 সিটে ফাইট হয় তো বিজেপি 5টা 6টা 10টা সিটের বেশি জিততে পারে না, এইরকম ধরাশায়ী হয়। আবার যখনই ইভিএমে ভোট হয় তখন ওরা বুক বাজিয়ে 2/3 মেজরিটি নিয়ে নেয়, মানে অপোনেন্টকে পুরো ধূলিসাৎ করে দেয়। আর আমরা তো পশ্চিমবাংলায় দেখলাম ভোটের পর 4000 ইভিএম পোড়াতে হলো। বুঝতেই পারছেন কেন পোড়াতে হলো, প্রমাণ রাখছে না। সল্টলেকের সেক্টর 5-এর ওদিকে একটি বুথে দেখা গেল যেখানে 90% উপরে মুসলিম পপুলেশন, কিন্তু একচেটিয়া বিজেপি ভোট পড়ে গেল, যেটা একটা অসম্ভব ব্যাপার। তো ইভিএমে কখনোই ভোট হওয়া উচিত নয়, এটা হ্যাক করা সম্ভব। আর নির্বাচন কমিশন যেহেতু পুরোপুরি বিজেপির নিয়ন্ত্রণে, ও যা ইচ্ছা তাই করছে। অতএব ইভিএম না সরালে কখনো স্বচ্ছ নিরপেক্ষ ভোট হবে না। উন্নততর দেশেও ব্যালেটে হয়, এবং শুধু ব্যালেটে করলে হবে না, এইটা নিয়ম করতে হবে যে যেই দিন ভোট হবে, ভোট শেষ হওয়ার পর তৎক্ষণাৎ সেখানে কাউন্টিং বসবে। এবং সেই রাত একটা বুথে কত ভোট থাকে, ওই যে বুথ থেকে ইভিএম মেশিন, ওই ব্যালট মেশিন বা বক্স নিয়ে যাবে স্টোর রুমে, যাবে স্টোর রুমে কী পাল্টানো হবে কেউ জানে না। অতএব ওখানে একটা বুথে কত 1000 বা একটা সেন্টারে যদি 3-4টে বুথেরও ভোট পড়ে তো 3-4 হাজার ভোট, কি 5,000-এর বেশি তো ভোট কোনো সেন্টারে হয় না। অতএব ওখানে ফোর্সও থাকে, সিকিউরিটিও থাকে, পোলিং অফিসারও থাকে। তাহলে পোলিং অফিসারকেও যদি বাড়তি কাউন্টিং এজেন্টও দিয়ে দেওয়া হয়, বা তারপরে পর্যবেক্ষক আরও অফিসার দেওয়া হয়, একটাই অফিসার উপরে নির্ভর না করে, তাহলে আমার মনে হয় অনেক কম খরচে, যেহেতু একই জায়গায় ট্রান্সপোর্টেশন লাগছে না, সেই রাতেই 5 থেকে 6 ঘন্টা লাগবে। আপনার সন্ধে 6টার সময় যদি শেষ হয় ভোটিং, তাহলে রাত 12টার মধ্যে রেজাল্ট ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট রেজাল্ট পাবেন, পুরো দেশের রেজাল্ট এসে যাবে। কারণ ব্যবস্থা তো রয়েছে, ওখানে ব্যালট রয়েছে, ওইখানে দলগুলোর কাউন্টিং এজেন্ট থাকবে ছোট ছোট সেন্টারে, এবং ওইখানে সিকিউরিটি সিস্টেমও থাকবে। আর সবথেকে বড় কথা, এর সঙ্গে বায়োমেট্রিক করা উচিত। বায়োমেট্রিক করলে কী হবে, প্রকৃত ভোটারই কিন্তু ভিতরে ঢুকবে, ভুয়ো ভোটার ঢুকবে না। আপনি যখন ওকে ভোট দেওয়ার জন্য ঢোকাচ্ছেন তখন ওই গেটে ঢোকার সময় ভুয়ো ভোটার চেক হয়ে যাবে। আর ওইখানে পুরোপুরো সিসিটিভি ক্যামেরার কাভারেজের মধ্যে ওটা রাখতে হবে। এবং ভোট কেন্দ্রের বাইরে ভোটাররাও তো দাঁড়িয়ে থাকবে। এই যে ইভিএম পাহারা দেওয়ার যে ব্যাপারটা, যদি আপনি বুথেই, পোলিং বুথেই যদি কাউন্টিংয়ের অ্যারেঞ্জমেন্ট করেন, তো সেই এলাকার লোক কিন্তু ওই সেন্টারটাকে ঘিরে বসে থাকবে, রেজাল্টের অপেক্ষায় থাকবে। এবং রেজাল্ট যখন একটার পর একটা বেরোবে তখন ডিজিটালে বাইরে ওটা ডিসপ্লে দিয়ে দেওয়া উচিত যে কত নম্বর বুথের রেজাল্ট কী হলো। এবং টোটাল কাউন্টিং যদি দেয় তাহলে কখনোই এর মধ্যে চুরির কোনো ব্যাপার থাকবে না। যেমন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সারা দেশ আন্দোলন করেছিল, ইভিএম বাতিলের দাবিতে আন্দোলন করা উচিত বলে মনে করেন? ইভিএম বাতিলের ডাকে আন্দোলনের আগে অনেক হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আরেকটা সংসদ অভিযান আছে, কিন্তু যন্তর মন্তর একটা অভিযান আছে, কিন্তু এইভাবে নয় যে একজন কেউ ডেকে দিল। আমার মনে হয় আজকে যেহেতু সিজেপি ছাত্র যুব তারাই কিছু করতে পারে, নাড়াচ্ছে, যে কেউ আন্দোলন করুক, এই ছাত্রদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে করুক, তাহলেই একমাত্র সফলতা হওয়া সম্ভব। নাহলে যদি দেখা যায় 4টে ইস্যুতে 4 জন আন্দোলন করছে দিল্লির বুকে, তাহলে কিন্তু এইটা ওই মবকে ডিভাইড করা, মানুষকে বিভ্রান্ত করা হবে। কারণ এই মানুষগুলো আসছে প্রচুর স্যাক্রিফাইস করে। এই লাখো লাখো মানুষ, শুধু তো দিল্লি নয়, আপনি আলাহাবাদে পাবেন, আপনি লখনৌতে পাবেন, আপনি গুজরাটে পাবেন, আপনি রাজস্থানে পাবেন, হরিয়ানায় পাবেন, প্রতিটা স্টেটে, মানে টোটাল
সংখ্যাটা হয়তো আর কয়েকদিনের মধ্যে কোটি কোটি সংখ্যায় চলে যাবে। অতএব এই পুরো স্ট্রেংথটাকে সিঙ্গেল পয়েন্ট এজেন্ডাতে আনা উচিত, আলাদা আলাদা করে আন্দোলনের ঘোষণা করা উচিত না। অবশ্যই দুটো সফল ক্ষেত্র আছে, একটা কৃষকরা আছে যারা আন্দোলন করে এই সরকারকে ঝুঁকিয়েছিল, আর এই জেনজি যে যুবকরা এরা ঝুঁকিয়েছে। অতএব যে কোনো আন্দোলন হোক এই দুটো গোষ্ঠীর পরামর্শ আলোচনা করে সংঘবদ্ধ আন্দোলনে নামা হোক, নিশ্চয়ই সফলতা আসবে। আপনি বেশ কয়েকবার নির্বাচনে দাঁড়িয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 2026 সালে বিধানসভায় আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আপনি কি মনে করেন যে ইভিএম এ গড়বড় হয়, ইভিএমটাকে সরানো উচিত? ইভিএমে তো 100% গড়বড় হয় পুরো রাজ্যে। দেখুন, যখন আমরা হরিয়ানায় শুনলাম এবারে কংগ্রেস আসবেই, তারপর দেখলাম কংগ্রেস ধরাশায়ী হয়ে গেল। আমরা শুনলাম মহারাষ্ট্রে বিজেপি উড়ে যাচ্ছে, মহারাষ্ট্রে বিপুল সংখ্যা নিয়ে চলে আসলো। বিহারে পজিশন খুব ছয় যাচ্ছে না, বিজেপি শেষ হয়ে যাবে, আবার দেখুন বিপুল সংখ্যায় জিতে চলে এলো। এই বাংলায় একই অবস্থা ছিল, বাংলায় এখনো পর্যন্ত বিজেপির কোনো সংগঠন নেই। সেই বিজেপি 208টা সিট নিয়ে চলে আসলো এবং পরে ওই 4000 ইভিএম বক্স পোড়ালো, তাতে এসআইআর করেছে, তাতে বহু লোককে ভুয়ো ভোটার, আমরা যেটা নাম বাদ গেছে সেটা তো জানি, সেটা চর্চা হচ্ছে, কিন্তু লাখো লাখো ভুয়ো ভোটার ঢুকিয়ে ভিন রাজ্য থেকে লোক এনে ওরা ভোট করিয়েছে। তো এই ব্যাপারগুলো আছে যে ইভিএমে বড় কারচুপি আছে। ইভিএম যদি না সরানো যায় তাহলে কখনো আমাদের এই গণতন্ত্রের যেটা মূল স্তম্ভ নির্বাচন, এইটাকে আমরা ট্রান্সপারেন্ট করতে পারবো না, স্বচ্ছ করতে পারবো না। এবং জনগণের যে মত ম্যান্ডেট, ভোট দিচ্ছে এত কষ্ট করে, সেই ম্যান্ডেটটাই তো ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। মানে ভোট কাউকে দিচ্ছে আর সরকার অন্য কারো হয়ে যাচ্ছে, তাহলে ভোটে তো কোনো মানেই থাকলো না। ইভিএম বাতিলের জন্য বৃহত্তর আন্দোলনে লাগা উচিত সারা ভারতবর্ষে। একেবারে সবাইকে একসঙ্গে পুরো দেশব্যাপী আন্দোলন করতে হবে। এবং যেটা বারবার বলছি, কৃষক এবং ছাত্র এই দুটো মজবুত শক্তি, এদের লড়াইয়ের অভিজ্ঞতা আছে এবং এরা সফল। এদের সঙ্গে নিয়ে এমন নয় যে কোনো একটা সংগঠন সংস্থা আর কোনো একটা ব্যক্তি ঘোষণা করে দিল চলো ইভিএমের বিরুদ্ধে আন্দোলন। তাহলে আজকের দিনে এইটা তাহলে মানুষের আবেগের সঙ্গে প্রতারণা হবে এবং ইস্যুটাকে নষ্ট করে দেওয়া হবে। যদি ইভিএম এ ভোট হয় তাহলে কি মনে করেন যে নরেন্দ্র মোদীর যে সরকারের যার টালমালো অবস্থা এই 29 সালে শেষ হয়ে যাবে বলে মনে করেন বিজেপি সরকার? ফিনিশ? 29-এর অনেক আগে শেষ হবে, যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। এখন দেশের মানুষ মোদি, অমিত শাহ পুরো বিজেপি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে এবং সেইটা আর সোশ্যাল মিডিয়াতে নেই, সেইটা পথে নেমে গেছে। বাচ্চারা নেমেছে, বাচ্চারা মার খেয়েছে, তার বাবা মা অভিভাবক নেমে গেছে। এবং সব থেকে বড় কথা, যারা বিজেপির ভক্ত ছিল, বিজেপিকে এতদিন তারা জিতিয়েছে, তারাই কিন্তু বিজেপির বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। এই লড়াইয়ে আপনি দেখবেন মুসলিমরা কিঞ্চিত 1%ও নেই। বাকি যারা অমুসলিম, বিজেপি যাদেরকে শক্তি মনে করতো এবং মনে হতো যে মুসলমানদের বিরুদ্ধে ওরা লড়বে, কিন্তু মুসলমানরা এখন বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে, তারা আন্দোলন থেকে দূরে আছে। কিন্তু এদেশের যারা অমুসলিম, যারা যাদেরকে এককাট্টা করাই বিজেপির উদ্দেশ্য ছিল, তারা বিজেপির প্রতারণা বুঝেছে, দেশকে লুণ্ঠন করেছে, ধ্বংস করেছে। এমনকি মন্দিরগুলোকেও তারা ছাড়েনি। কেদারনাথ, বদ্রীনাথ কোনো মন্দিরই এই লুটেরারদের হাত থেকে বাঁচেনি। এরা যে হিন্দুত্বের নাম করে কি পরিমাণ ব্যবহার করেছে, এরা দেশের সম্পদ বিদেশে পাঠিয়েছে, ব্যাংকগুলো লুট করে এদেরই গুজরাটি বন্ধুগুলো নীরব মোদী, ললিত মোদী আর কত কত আছে সব চলে গেছে। এরা নাকি এদেরকে পার্সেন্টেজ দিয়েছে। দেশ 55 লক্ষ কোটি টাকা দেনা ছিল যখন কংগ্রেস ছিল, এখন এই 12 বছরে 201 লক্ষ কোটি টাকা দেনায়, মানে আরও 3 গুণ দেনা বেড়ে গেল। যখন তুমি সরকারি সব সংস্থা, সমস্ত এয়ারপোর্টগুলো, রেলওয়েগুলো, খনিগুলো, বন্দরগুলো সব বেচে দিলে সরকারি সম্পত্তি, তাতে তো আমাদের টাকার পাহাড় হয়ে যাওয়ার কথা। তাহলে এত দেনা করতে গেলো, এই যে লুট, পিএম কেয়ার্সের নামে টাকা তুলে নেওয়া, আটকে রাখা, দেশের ডেভেলপমেন্ট, সমস্ত শিক্ষা খাত থেকে সব ধ্বংস করে দেওয়া, মানুষের রোজগার ধ্বংস করে দেওয়া, জিনিসের দাম বাড়ানো, তো এই যে ধ্বংস, এখন কিন্তু মানুষ, দেশের মানুষ বুঝতে পেরেছে এরা দেশটাকে পুরো ধ্বংস করে দিয়েছে। তাই এই বিজেপি বিরুদ্ধে মুসলমানরা না নামলেও, হয়তো মুসলমানদের ক্ষোভ আছে, পুরো দেশ কিন্তু নেমে গেছে। এবং এই দেশের যে চাপ হচ্ছে, আপনারা দেখলেন বিগত 20 তারিখে, 20 জুলাই যে অত্যাচার, পুলিশের লাঠি, টিয়ার গ্যাস, হাত পা ভাঙলো, মাথা ফাটালো, ছাত্রী মারা গেল, এমনকি পেলেট গান চললো, AK-47 চললো ছাত্রদের উপর। তাহলে এই শক্তিকে আমরা তৈরি করেছি দেশের ছাত্রদের উপর, আমাদের ঘরের সন্তানের উপরে।
বর্বর আচরণ করার জন্য, এবং তাদের ডেকে ডেকে কেস দেওয়া হচ্ছে, বাড়ি থেকে তুলে নেওয়া হচ্ছে, মেয়েদের ধমক দেওয়া হচ্ছে, আরএসএস এর চাড্ডিরা তাদেরকে ধর্ষণ করার হুমকি দিচ্ছে। এটা কোন দেশ তৈরি করলাম? অতএব মানুষ বুঝতে পেরেছে পানি সরকে উপর সে চা রাহা হ্যায়, মানে আর কোনো উপায় নেই। এই যে অবস্থা, এতে কিন্তু বিজেপির নেটওয়ার্ক ভেঙে গেছে, পরিবারগুলো ভেঙে গেছে। যেই সমস্ত পরিবার বিজেপির ভক্ত ছিল তাদের ঘর থেকেই বিদ্রোহ হচ্ছে। নতুন প্রজন্ম বিজেপির বিরুদ্ধে চলে গেছে, তার বাবা মাও তাদের সামনে দাঁড়াতে পারছে না। অতএব এই জায়গায় আমি বলছি, কয়েক দিনের মধ্যে আবহাওয়া বুঝে এই মোদিজি প্রতিদিন রাত্রে যে এসে একটা করে 5 দিনে 5খানা ফেসবুক করে দিলেন, কন্টেন্ট করে দিলেন, উনি বিচলিত, অস্থির। এই অস্থিরতা ওনার দুর্বলতা প্রকাশ করছে। এখন প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টার অমিত শাহ পার্লামেন্টে যেতে ভয় পাচ্ছে, রাজ্যসভায় যেতে ভয় পাচ্ছে। অতএব এরা ব্যাকফুটে। বিজেপির বড় নেতা মুরলী মনোহর যোশী এবং যশবন্ত সিনহা বিজেপির বিরুদ্ধে অনেক তথ্য খোলাসা করেছে, এবং মুরলী মনোহর যোশী ছাত্রদের খোলাখুলি সমর্থন দিয়ে দিয়েছে। এটা শুধু সময়ের অপেক্ষা। বিজেপির বহু নেতা বিজেপি ছাড়বে। ওই যে 360 করার ফিরাক করছে, 360-এর পরিকল্পনায় এমপি পারচেস করছে মসজিদের মন্দিরের চুরি করা পয়সাগুলো দিয়ে। এখন কিন্তু প্রাণ বাঁচাতে বিজেপির এমপিগুলো দল ছাড়বে, কেউ কংগ্রেসে যাবে, কেউ সমাজবাদীতে যাবে, কেউ এনসিপিতে যাবে। এমনকি কিছু অপরাধী আছে যারা দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে যাবে। অতএব এই সরকার ভিতর থেকে ভেঙে পড়ে যাবে, এবং হয় ইন্টারিম গভর্নমেন্ট হবে, আর নাহলে বাকি বিরোধী জোটরা সবাই একটা হয়। যদি একটা বড় অংশ বিজেপিতে জয়েন করে তাহলে হয়তো পরিবর্তিত নতুন সরকার এসে যাবে। যেহেতু মাত্র 2 বছর নির্বাচন হয়েছে, সম্ভাবনা আছে নতুন সরকার এসে যাবে। বিজেপি ভিতর থেকে ভেঙে চুরমার হয়ে যাবে, এবং মোদি অমিত শাহ পালানো ছাড়া আর হয়তো কোনো উপায় থাকবে না। কারণ পুরো দেশ যখন বিরোধে যাবে তখন পুলিশ মিলিটারিও কিন্তু হাত খাড়া করে দেবে। তারাও কিন্তু বলবে যে এই জনগণের উপরে আমরা কোনো অত্যাচার করতে পারবো না। এই যে ছাত্ররা যে আন্দোলন করছে, প্রধানমন্ত্রী বলছে কিছু দুষ্টু ছেলে তারা আমার স্বর্গীয় মার উপরে গালাগালি দিয়েছে এবং আমি তাদেরকে মাফ করে দিচ্ছি। কেউ তো মাপ চায়নি, কেউ তো মাপ চায়নি। আর সবথেকে বড় কথা, কিছু দুষ্টু ছেলে মানে কি? এই যে পুরো দেশের সমস্ত বড় বড় শহরগুলোতে সমস্ত মানুষের যেটা কি কিছু মনে হচ্ছে। আর আপনি আরএসএস এর ট্রেনিং দিয়ে, ওই পুলিশকে ট্রেনিং দিয়ে, মানে পুলিশের ড্রেসে আরএসএস এর লোকরা যে অত্যাচার করছে তারা দুষ্টু না? যারা AK-47 পেলেট গান চালাচ্ছে, মাথা ভাঙছে, পা ভাঙছে দেশের, তারা কি গণতান্ত্রিক শান্তিপূর্ণ ছাত্রদের আন্দোলনে এরকম বর্বর আচরণ করতে পারে? তার জন্যে আপনি ক্ষমা চাইবেন না? আপনার পেপার লিক নিয়ে ক্ষমা চাইবেন না? মন্দিরে চাঁদা চুরি নিয়ে আপনি ক্ষমা চাইবেন না? আপনাকে তো আর ক্ষমা চাইলেও মানুষ ক্ষমা করবে না, এমন একটা পর্যায়ে চলে গেছে আপনাকে মানুষ ক্ষমা করবে না। আর আপনি কিনা ক্ষমা করে দিচ্ছেন। এইসব জিনিস মানুষ আর নেবে না। আপনি একটা এখন উপহাসের পাত্র হয়েছেন। ছোট ছোট বাচ্চারা আপনাকে নিয়ে কমেডি করছে, এবং মানুষ আর ভদ্র ভাষায় আপনাকে সম্বোধন করছে না। আপনি খুব ভালো করে বুঝতে পারছেন যে আপনার সময় শেষ হয়ে গেছে। দেশের মানুষ আর আপনাকে মেনে নেবে না, আপনাকে গদি ছাড়তেই হবে। অতএব আপনি স্বেচ্ছায় ছেড়ে দেন বা অনিচ্ছায় ছেড়ে দেন, আপনাকে ছাড়তে হবে। এইটা আপনার জন্য খুব ভালো হবে। কিন্তু যদি মানুষ আপনাকে উৎখাত করার জন্য নামে, তাহলে সেইটা দেশের জন্যও খারাপ হবে। আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে পুরো পৃথিবী দেখছে যে মোদিজির বিরুদ্ধে কী পরিমাণ আন্দোলনে ভারতবাসী নেমেছে এবং কী পরিমাণ ভাষার ব্যবহার হচ্ছে তার বিরুদ্ধে। তিনি বিশ্বগুরু, তিনি অনেক কিছু, হ্যাঁ। তো তিনি পুরো পৃথিবীর যুদ্ধ থামিয়ে দেন, কত কিছু করেন, কিন্তু নিজের দেশের বিদ্রোহ তিনি থামাতে পারছেন না। শিক্ষামন্ত্রীর পদত্যাগ হয়েছে, এখন অমিত শাহর পদত্যাগ এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ দেশবাদী চাইছে। এটাকে গুটি কয়েক দুষ্টু ছেলে বলে আপনি বাঁচতে পারেন না। ভবিষ্যতে বিজেপি সরকার যদি চলে যায় বা যেতে হবে আজ না কাল, কাদেরকে ভারতবর্ষের শাসন করা হিসেবে আপনি দেখতে যান? দেখুন, এইটা আমার মনে হয় একটা দেশে রিফর্ম আসবে। এই পতন হলে এর কৃতিত্ব দেশের সাধারণ মানুষ এবং যুবক, জেনজি যাদেরকে বলা হচ্ছে, এরাই কিন্তু দেশের কাণ্ডারি হয়ে যাবে। এতদিন যাদেরকে আমরা বিরোধী ভেবেছি তারা কিন্তু নিজেদের মধ্যে জটলা করেছে। একদিন জোট করে, বলে ইন্ডিয়া জোট, তারপরে রাজ্যগুলোতে যখন নির্বাচন হয় তখন তারা 10টা পার্টি এক একটা সিটে দাঁড়িয়ে ভোট ভাগ করে আবার বিজেপিকেই জেতানোর রাস্তা খুলে দেয়। এরা পার্টিবাজি ছাড়া কিছু করেনি, কেউ কোনো শক্তিশালী আন্দোলনও করেনি। মানুষের ভোট নেয়, বিজেপির বিরুদ্ধে কথা বলে আবার বিজেপিতে চলে যায়, তাবড় তাবড় নেতা চলে যায়। এই দলগুলো মানুষের বিশ্বাস হারিয়েছে, ভারতবর্ষের মানুষ বিশ্বাস হারিয়েছে। আমার মনে হয় নতুন প্রজন্মের নতুন শক্তি উঠে আসবে, যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, প্যালেট গান খেয়ে, গুলি খেয়ে, না খেয়ে দিয়ে রাস্তায় পড়ে থেকে জীবনের নিজের সমস্ত কেরিয়ার, ভবিষ্যৎ, সুখ শান্তি সব ত্যাগ করে যারা দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়ে পথে নেমেছে,
দেশের মানুষ কিন্তু তাদেরই মেনে নেবে। পার্টি করতে কদিন লাগে? আমজনতা এই আম আদমি পার্টি কদিনে সরকার এসেছিল। অতএব বিকল্প শক্তি এই ছাত্র যুবর শক্তি, এরা যখন উঠে আসবে, এখন তো ওরা দেশ বাঁচানোর লড়াইয়ে নেমেছে। এখন ওরা ভোটের কথা বলছে না, এখন ওরা দলের কথা বলছে না, এখন ওদের কোনো দেখবেন সেক্রেটারি প্রেসিডেন্ট নেই। মানুষের বিশ্বাস আছে, আস্থা আছে। অতএব আগামী দিনে এই ছাত্ররা, এই যুবরা, এরা দেশকে নেতৃত্ব করবে। আমরা ওই 60-70 বছরের নেতা, 50 বছরের বুড়ো নেতা আমরা আর চাই না। আমরা নতুন প্রজন্মের নতুন ভারত দেখতে চাই, এবং এই যারা যুবক এরাই দেশকে নেতৃত্ব দেবে। সময় হোক, আগে তো শত্রুকে পরাস্ত করা হোক, তারপরে রাজনীতি হবে, ভোট হবে, সরকার হবে, সব হয়ে যাবে। আসল বাধাটা যদি আমরা সরাতে পারি, তাহলে এগিয়ে যাওয়ার রাস্তা আমাদের জন্য মসৃণ হবে। 1947 সালের 15 আগস্টে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, বহু মানুষের প্রাণ গিয়েছিল। বর্তমানে আপনি বলছেন যে আবার দেশ বাঁচাতে হবে, তাহলে কি আবার দেশ পরাধীন হয়ে গেল এই 15 বছরের নরেন্দ্র মোদীর টামে? আবার নতুন করে দেশ স্বাধীন করতে হবে, এই কি আপনি দিচ্ছেন? একেবারে আমরা পরাধীন। আমাদের গণতন্ত্রে মানুষের কথার মূল্য থাকে তো? কোনো কথার আমাদের মূল্য নেই। মানে আমরা ভোটটাও দিতে পারি না, ইভিএম মেশিন সেটাকে উল্টে দেয়। আমরা কথা বলতে পারি না, আমরা ফেসবুকে আসতে পারি না। আমাদেরকে স্ক্যানিং করে, টেকনোলজি এমন হয়েছে, কারো ছবি দেখে তার ঠিকানা বার করে নিয়ে তাকে রাত্রে গিয়ে হামলা করা হচ্ছে। তাহলে আমরা তো ব্রিটিশদের যে অত্যাচারী ছিল তার থেকেও কঠিন অবস্থায়, পারলে আমাদের গুলি করে শেষ করে দেবে। অতএব এই সরকার মানুষের কথা শুনছে না, মানুষের ম্যান্ডেট মানছে না, এবং এটা বুঝে নিয়েছে ইভিএম দ্বারা যখন আমি রাজা হয়েই যাব, দখল করেই নেবো। এটা তো এও বলছে আগামী দিনে এক দেশ এক আইন হবে, এক দেশ এক ভোট হবে, এরপর দেখবেন ভোটই তুলে দেবে। এরা 2/3 মেজরিটি পেয়ে গেলে হিন্দু রাষ্ট্র করে দেবে। হিন্দু রাষ্ট্র মানে ভোট তুলে দেবে। তখন ওই মহান আর ওই পুরোহিত আর যত আছে ধর্ম নেতা, ওরাই দেখবেন রেপিস্টরা পুরো দখল করে নেবে। দেশের লক্ষ লক্ষ মেয়ে কোথায় গায়েব হয়েছে আজ পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। অতএব দেশের মানুষ, দেশের সম্পদ লুট হয়েছে, দেশের নারীরা লুণ্ঠিত হয়েছে, দেশের অর্থনীতি লুট হয়েছে, দেশের স্বাধীনতা লুট হয়ে গেছে। এইটাকে কি স্বাধীনতা বলে? তবে হ্যাঁ, এখনও বাবা সাহেবের সংবিধান বেঁচে আছে, দেশের নাগরিক বেঁচে আছে। দেশের নাগরিক বেঁচে আছে মানে দেশ বেঁচে আছে। তবে ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, সত্তা, সরকার দেশের মানুষকে দায়িত্ব নিয়ে দেশ চালাতে হবে। তাহা না হলে এই দেশ দেউলিয়া হয়ে যাবে। অলরেডি যে পরিমাণ দেনায় আমরা ডুবে আছি, আগামী দিনে এখানে ধরুন কিছু হবে না। এদের হাতে থাকলে শিল্প, টেকনোলজি সব ভ্যানিশ হয়ে গেছে। এমনকি মিলিটারিতে আমাদের কতটা টেকনোলজি আছে, কতটা মিসাইল আছে, কতটা সামরিক সক্ষমতা আছে, যে পরিমাণ পৃথিবী এগিয়ে চলেছে। কাল ভারতবর্ষ যদি আক্রান্ত হয়, আমরা সত্যি আত্মরক্ষা করতে পারবো কিনা, দেশ বাঁচাতে পারবো কিনা, জটিল প্রশ্ন এসে যাচ্ছে। কারণ এরা সব লুটে নিয়েছে। তাহলে যদি আমাদের ওই ডিফেন্সের তহবিল যদি খালি হয়ে যায়, সেখানে অস্ত্রশস্ত্র, মিসাইল যদি পর্যাপ্ত না থাকে, টেকনোলজি না থাকে, ফাইটার প্লেন না থাকে, তাহলে আর যে ওই অগ্নিপথ স্কিম করেছে 4 বছরের মিলিটারি স্কিম, তাতে তো আমাদের সেনাবাহিনীর কোমরই ভেঙে দিয়েছে। কাল বহিঃশত্রুর সামনে আমরা দাঁড়াবো কী করে, সেটাও একটা প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ে গেছে। অতএব এদের যে কোনোভাবে বিতাড়ন না করলে আমরা দেশকে বাঁচাতে পারবো না। এক প্রকার আমরা পরাধীন হয়ে আছি।